আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এখন গোসল করেছো কেন? ঠান্ডা পড়েছে, আবহাওয়া ঠান্ডা, তার মাঝে গোসল করেছো? অথই মৃদু হাসল, বলল, দুপুরে করেছিলাম, নামাজে ছিলাম। তবে এখন কেন করলে আবার? মাথা ঘুরছিল একটু, এজন্য। বলে মাথা নিচু করলো অপরাধীর মতো। আলিয়া শুনে বলল, করবেই তো, রোজা রেখেছিলি সারাদিন, শুধু ইফতারিতে পানি মুখে দিয়েছিস, আর কিছু খেয়েছিস? তোর মাথা ঘুরবে না তো কার ঘুরবে? অথই কোনো কথা বলল না। রশ্মি বেগম এগিয়ে এসে বললেন, জোর করেও এক টুকরো আপেলও খাইতে পারলাম না। শরীরে কি হাল করেছিস, দেখেছিস একবারও? অথই নিশ্চুপ। সন্ধ্যা বলল, বড় আম্মু বকো না, আমি খাইয়ে দিচ্ছি, এখন এখন খাবে, ভাইয়া এসে গেছে না। বলে ঠোঁট টিপে হাসলো। সবাই হাসলো মিটি মিটি। সায়েম পূর্ণ দৃষ্টি দিল অথয়ের পানে। অথয়ের দিকে তাকিয়ে থেকেই বলল, খাবার বারো তোমরা, আমি ফ্রেশ হয়ে আসছি, সবারটা একসাথে বাড়বে। বলে উপরে উঠে চলে গেল। এক পলক দেখে সবাই ব্যস্ত হয়ে গেল সায়েমের কথা অনুযায়ী। বড়রা চলে গেলেন রান্নাঘরে, আর ছোটরা ড্রয়িং রুম জুড়ে টুকটাক গল্পতে ব্যস্ত হয়ে গেল। আজ মির্জা বাড়িতে সবাই উপস্থিত। সায়েমের ইলেকশনের জন্য সবাই গতকালই এসেছে মির্জা বাড়িতে। ড্রয়িং জুড়ে বসে আছে অথই, সন্ধ্যা, সাইফ, সামিয়া, শুভ, সাইফা, শান, সায়ন, রাহাব, নিশা, শেফা, অন্তরা, মেহেদি। অথয়ের মা বাবার সহ সাইমার শ্বশুর বাড়ির লোকজন, সবার বাড়ির বড়রা এখানে উপস্থিত আছে। বলতে গেলে সাইমার সফলতার জন্য আয়োজন করা হয়েছে। এখন টুকটাক খাওয়া হলো, একটু পর বড় করে সেলিব্রেশন করা হবে। সাইমার সকল বন্ধুরা আসছে। অনেকের বউ, সোহাগ, পাপড়ি, রিথির বর, ঈশিতার বর, সবাই আজ আসবে। এতগুলো বছর পর আজ আবার সবাই একসাথে থাকবে। আবার একটু খুশি সবার মাঝে ধরা দেবে, সবার মাঝে আনন্দের ফোয়ারা নামবে। সবাই অতীতের দুঃখ হাওয়ায় ওড়াবে। কেটে গেছে 3টা বছরের বেশি সময়, 3.5 বছর চলে গেছে সবার মাঝে থেকে। এই 3.5 বছরে অনেক কিছু পাল্টেছে। দিন পাল্টেছে, সপ্তাহ পাল্টেছে, মাস পাল্টেছে, বছর পাল্টেছে, মানুষ পাল্টেছে এবং মানুষের জীবন পাল্টেছে। কেউ কিছু পেয়েছে তো কেউ কিছু হারিয়েছে। সবার জীবনের রং পাল্টেছে, ভবিষ্যৎ পাল্টেছে। এই যে মির্জা বাড়ি, সেই মির্জা বাড়িও পাল্টেছে। সেখান থেকে একটা সদস্য চিরতরে হারিয়ে গেছে। মির্জা বাড়ির প্রতিটি সদস্য হারিয়েছে সেই মানুষটাকে, যিনি সবার ছায়া ছিলেন, সবার ভরসা ছিলেন। সেই ছায়া হারিয়ে গেছেন চিরতরে। সেই তীব্র রাগের অধিকারী, গম্ভীর, কাঠখোট্টা, রসহীন, রূঢ়, শক্তিশালী, কঠিন ভাষী, সঠিক বিচার করা মানুষটাকে হারিয়েছে সবাই, যাকে সবাই এক নামে চিনতেন, সিরাজ মির্জা নামে। হ্যাঁ, নেই আর সিরাজ মির্জা। সবাইকে ছেড়ে, সবাইকে সবার দায়িত্ব বুঝে নিতে দিয়ে তিনি পরে পাড়ি জমিয়েছেন। তিনি গত হয়েছেন 2 বছর। মির্জা বাড়ির সেই প্রাণ পৃথিবীতে নেই। সবার সমস্যা সমাধানে হাতিয়ার নেই। গ্রামবাসীর শ্রদ্ধা, সম্মান, মান্যগণ্য মানুষটি হারিয়ে গেছেন। তিনি হারিয়ে গিয়ে রেখে গেছেন সবার মাঝে দুঃখ, কষ্ট, হাহাকার, বিষাদ, বেদনা, স্মৃতি আর কারো জন্য অপেক্ষা। সিরাজ মির্জার মৃত্যুর পর এই সংসার পাল্টে গেছে। বাড়ির চঞ্চলতা হারিয়েছে। সবার মাঝে শুধু সিরাজ মির্জার স্মৃতি বিচরণ করে। ব্যস্ত জীবন মানুষের, কারোর জন্য তো জীবন পড়ে থাকে না, তেমনই পড়ে নেই কারো জীবন। দিন শেষে সবাই ব্যস্ত হয়েছে। সিরাজ মির্জাকে ছাড়া সবাই ব্যস্ত হয়েছে। তিনি চলে গিয়ে সবাইকে দায়িত্বশীল হতে বাধ্য করে গেছেন। কিন্তু তবু কি ওনার জায়গা কেউ ভুলতে পেরেছে? পারেনি, পারবেও না কখনো। সিরাজ মির্জা এমন একজন মানুষ ছিলেন যিনি রাগী, বদমেজাজি, কাঠখোট্টা, রসহীন ব্যক্তিত্বের। কিন্তু তবুও সবাই মানুষটাকে মানত, ভালোবাসত, শ্রদ্ধা, সম্মান করত। সেই মানুষটাকে কি ভোলা সম্ভব? সবার ব্যস্ততার মাঝেও তিনি বিরাজমান, সবার স্মৃতি বিচরণ করেন। ব্যস্ততা থেকে একটু অলস সময় কাটানোর সময় স্মৃতিতে এসে ধাক্কা দেয় ওনার স্মৃতি। সিরাজ মির্জার মৃত্যুতে আলিয়া বেগম একদম ভেঙে গেছেন। তিনি স্বামীর মৃত্যু মানতে পারেননি আজও। স্বামীর জন্য তিনি নিঃশেষ হয়ে যাচ্ছেন দিন দিন। বাড়ির সদস্যদের ভালোবেসে তিনি নিজেকে ধরে রেখেছেন। অতীতে কেটে যাওয়া দিনগুলোর মাঝে সবার জীবনের পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে সাইফা, শানের জীবন। তাদের বিয়ে হয়েছে বছর খানিক আগে। স্বামীয়া এখনো অস্ট্রেলিয়ায় যায়নি।
শুভ 2 বছর সেখানে থেকে আবার এসেছে। এবার স্বামীকে নিয়ে যাবে। সন্ধ্যা এখন মেডিকেলে পড়ছে, কিউইউএমসিতে ভর্তি হয়েছে সে। সাহেবের বুয়েট শেষ হয়েছে। সে এখন ঢাকার একটা পাবলিক কোম্পানিতে জব করে, ঢাকাতেই থাকে। মাসে মাসে এসে সবার সাথে দেখা করে যায়। সন্ধ্যার ঢাকা মেডিকেলে চান্স না হওয়াতে সে ঢাকাতে আর যেতে পারেনি। এখন সন্ধ্যা সাহেব আলাদা জায়গায় থাকে। কথা হচ্ছে সন্ধ্যার মেডিকেল পড়া শেষ হলে ঢাকায় নিয়ে যাবে। আপাতত দিন সংসার তাদের এমনই 1 মাস পর পর দেখা হয়ে চলছে। সিরাজ মির্জার কথা হওয়াতে তাদের বিয়ে আর ওঠানো হয়নি, মূলত চায়নি ওরা। রাহাব নিশার বিয়ে হয়েছে 1.5 বছর। সায়ন বিয়ে করেনি এখনো, অবশ্য বিয়ের তোড়জোড় চলছে মেয়ে খোঁজাখুঁজি নিয়ে। শেফা এখনো পড়াশোনা করছে। অনেক বিয়ে করেছে বছর খানেক আগে। রিথির বিয়ে 4th ইয়ার ফাইনাল দেওয়ার পরেই হয়েছে। সে এখন পুরোপুরি গৃহিণী। ইশিতা বিয়ে করে কুয়েতে সেটেলড হয়েছে। সে 2 মাস আগে বাংলাদেশ এসেছে 6 মাসের জন্য। অন্ত এইচএসসির ক্যান্ডিডেট। শরীফ মির্জা ভাই গত হওয়াতে পরিবারের কর্তা হয়েছে। তিনি সবকিছুর দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছেন। এদিকে আশরাফ শেখ এখন পুরোপুরি মির্জা বাড়িকে কুটুম মেনে আসা যাওয়া করেন। শাইম তার বাবার মতো করে দেখে রাখেন। শাইমও আশরাফ শেখকে বাবার মতো করে সম্মান করেন। আসিফ শেখ আর বিদেশে না গিয়ে ভাইয়ের সাথে ব্যবসায় লেগেছেন। রশ্মি মেয়ের বাড়িতে মাঝে মধ্যে এসে আলে বেগমকে সঙ্গ দেন। নাহিদার উপর পুরো সংসারের দায়িত্ব। এই সংসার নাহিদা, অথই আর সন্ধ্যায় সামলায়। সন্ধ্যা পড়াশোনা করে যতটুকু সময় পায় সংসারের কাজে নিয়োজিত থাকে। সবার জীবনে গতিপথ একেবারে পরিবর্তন হয়েছে। এভাবে চলছে এই বছরে। 2 বছর আগে রাজনীতিবিদ এনামুল হক সাইমের বয়স 25 বছর পূর্ণ হলে তাকে রাজনীতি দলের প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। ইনামুল হক ছিলেন একজন দেশসেবক। রাজনীতির পথে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সমাজসেবক। দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য তিনি সবসময় নিজের সর্বস্ব সঁপে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। তিনি ছিলেন ঢাকার বাসিন্দা। রাজধানী সহ প্রায় জেলায় তিনি জনগণের ত্রাণকর্তা ছিলেন। অসহায়, দুঃখী, গরিব মানুষের জন্য তিনি সবসময় প্রস্তুত থাকতেন। জেলায় জেলায় নাম ছিল ওনার। কোনো ব্যক্তি বিপদে পড়লে সবার প্রথমে যে নামটা মাথায় আসতো সেটা হলো রাজনীতিবিদ এনামুল হক। তার দল ছিল অনেক বড় এবং সেই সকল দলের সদস্যদের তিনি সবসময় দেশের মানুষের পাশে থাকার জন্য তৈরি করেছিলেন। ওনার নেতৃত্বে যুব সমাজ সেবক গড়ে উঠতেন। ভবিষ্যতে তিনি না থাকলে যেন সবাই এই উদ্যোগে নিয়োজিত থাকেন তেমনি করে গড়ে তুললেন দলের সদস্যদের। তার মতো সবাইকে সীমাহীন পরিশ্রমী করে গড়তেন। সহৃদয়, কমল হৃদয়ের অধিকারী ছিলেন রাজনীতিবিদ এনামুল হক, যিনি কালো পথে কখনো হাঁটেননি। সবাই বলে রাজনীতির পথ কঠিন। হ্যাঁ, কঠিন রাজনীতির পথ, অত্যাধিক কঠিন, অত্যাধিক বাঁকা, অত্যাধিক ভয়ঙ্কর। ওই পথে যে একবার ঢোকে তার আর বের হবার পথ থাকে না। কথায় আছে, রাজনীতি নিজের বাবাকেও ছেড়ে দেয় না। এনামুল হক ছিলেন বংশ পরম্পরা থেকে ধনী পরিবারের সন্তান। অধিক ধন সম্পদের অধিকারী ছিলেন ওনার বংশ। সেই থেকে ওনার কখনো কালো পথে আসার প্রয়োজন পড়েনি, অসৎ পথে টাকার প্রয়োজন পড়েনি। তিনি সৎ, সাহসী পুরুষ ছিলেন যুবকাল থেকে দেশের কাজে নিজেকে সঁপেছিলেন। জনগণ এনামুল হককে অতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবকিছুই করত। সায়েন্স স্নাতক করার সময় টুকটাক সমাজসেবার কাজ শুরু করেছিলেন পড়াশোনার পাশাপাশি। এরপর বছর গড়াতে সে রাজনীতির সাথে যুক্ত হয়। সেখানে একটা ছোট্ট দল তৈরি করে সে সমাজসেবার কাজে নিয়োজিত হয়, যেখানে সংগঠিত রাহাব আর সায়ন। তারা দুজন ছাড়া কেউ এসব বিষয়ে জানতো না। গ্রামে কারা বিপদ আপদে সায়েম গেলে সিরাজ মির্জা সেটাকে স্বাভাবিক করে নিতেন। তিনি নিজে চেয়ারম্যান কাজে নিয়োজিত ছিলেন। ছেলে সেগুলো করলে তিনি ধরতেন না, তাই সেসব নিয়ে কখনো প্রশ্ন করেননি। বংশের রক্তে যে আছে রাজনীতি, তিনি ছেলেকে সে পথে আনতে চাননি বলে ডক্টর করে করতে চেয়েছিলেন। কিন্তু ছেলে তার জেদের বশে সে পথে আর যায়নি, তিনিও ঘাটেননি। ওভাবেই চলতো। সবাই ভাবতো বাবা চেয়ারম্যান, সেই তাগিদে সমাজের কাজে তাকে পাওয়া যায়। এর মাঝে আস্তে আস্তে দলের সদস্য বাড়তে থাকে, রাজনীতির কাজ বাড়তে থাকে। একদিন সায়েম দলের জন্য ঢাকায় গেলে সেখান থেকে সায়েমের সাথে এনামুল হকের পরিচয় হয়। এনামুল হক সায়েমের কথা জানতে পেরে নিজে ডেকেছিলেন। তিনি দলের সদস্যদের কখনো ভরসা করতে পারতেন না, কিন্তু সায়েমকে প্রথম থেকে কেন যেন অতিরিক্ত ভরসা করেছিলেন। সায়েমকে তার দলে আসতে অফার করেন। সায়েম আগে থেকে চিনত এনামুল হককে। তিনি যে দেশের জন্য কাজ করে সেটা সবাই জানত। সায়েমকে অফার করলে সে তৎক্ষণাৎ রাজি হয়নি। সায়েম প্রথমে এনামুল হকের সম্পর্কে গভীর তদন্ত করেছিলেন।
কোনো কালো অসৎ কাজকর্ম খুঁজে পায়নি সে। শাইম যে লুকিয়ে এনামুল হকের সম্পর্কে খোঁজ নিয়েছিল এটা এনামুল হক জানতে এবং বুঝতেও পেরেছিল। তিনি বিষয়টা অনেক উপভোগ করেছিলেন। একজন তরুণ তার বিষয়ে গভীর তদন্ত করে, তাকে সন্দেহ করে, তার দেওয়া অফার প্রত্যাখ্যান করে তাকে নিয়ে তদন্ত করে। তিনি নিশ্চিত হয়েছিলেন যে এই ছেলে যে সে কেউ না, কিছু একটা তো আছে তার মাঝে। এইসব ভেবে তিনি শাইমকে আবার ডেকে পাঠিয়েছিলেন। শাইম গিয়েছিল এবং এনামুল হক তাকে আবার দলে আসার আহ্বান জানায়। শাইম সেদিন এনামুল হকের সাথে কাজ করার জন্য রাজি হয়, কন্ট্রাক্ট সাইন করে আসে। সেদিন থেকে শাইমের শুরু হয়েছিল রাজনীতির একটা শক্ত। শাইমের সাথে রাহাব সায়নও মাঝে মাঝে ঢাকায় যেত এনামুল হকের ডাকে। বছরের মাথায় এনামুল হক খুবই আশ্চর্য হয় শাইমের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি, তার কাজের প্রতি। শাইমের মাঝে তিনি নিজের যুবক কাল পেতেন। তারপর আস্তে আস্তে শাইম এনামুল হকের প্রিয় এবং বিশ্বস্ত একজন হয়ে উঠেছিলেন। শাইমকে তিনি অনেক পছন্দ করতেন এবং সবার থেকে আলাদা নজরে দেখা শুরু করেছিলেন। একমাত্র তিনি শাইমকে শুধু শেওরিশের নামে সম্বোধন করতেন, যেটা শাইমের অতি পছন্দ ছিল। শাইমকে ভালোবাসতেন সন্তানের মতো করে। এনামুল হকের কোনো ছেলে সন্তান ছিল না। শাইম নিজেও ওনাকে অনেক সম্মান করত। এর মাঝে একসময় এনামুল হক জানতে পারেন তিনি ব্রেন টিউমারে আক্রান্ত এবং তার মেজর পর্যায়ে পৌঁছে গেছে। তিনি অসুস্থ অবস্থায় তার দল নিয়ে চিন্তা করতেন। তিনি না থাকলে এসব কে দেখবে, তার দলের অধীনে কে থাকবে, কে নেতৃত্ব দেবে, এইসব ভেবে তিনি চিন্তিত থাকতেন। দলের সবাই আশ্বাস দিলেও তিনি চিন্তামুক্ত হতে পারতেন না, কারণ তিনি নিঃশ্বাস ত্যাগ করলে তার দল রসাতলে যেতে 2 মিনিট সময়ও লাগাবে না, সেটা তিনি বুঝতেন। একসময় তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন শাইমকে তার দল দিবেন, ওনার জায়গা তিনি শাইমকে দিবেন। শাইমের ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হতেন এবং ঘোষণা দেয় শাইমই দলের প্রধান হবার ক্ষমতা রাখে। সেসব শাইমকে জানালে সে খুবই আশ্চর্য হয়। শাইমকে ডেকে তিনি জানান 25 বছর পূর্ণ হলে দলনেতায় নিযুক্ত করবেন। তিনি অসম্ভবে দলের নেতৃত্বের অধীনে শাইম থাকবে। মৃত্যু ওনার সন্নিকটে ছিল। শাইম অনেকভাবে না করলেও তিনি শাইমকে নিযুক্ত করতে চান জানিয়েছিলেন। তারপর থেকে শাইম মাঝে মাঝে ঢাকা যাওয়া আসা সহ পড়াশোনার মাধ্যমে তার কাজ চালিয়ে যেতে লাগলো। কুষ্টিয়াতে তার দল দিয়ে সমাজের কাজ করত। সেগুলো ছিল একদম অপ্রকাশে, কেউ জানতো না। এছাড়া শাইম পরিবারের সেফটির জন্য এগুলো কখনো প্রকাশ করেনি। শত্রু হতে তো সময় লাগবে না, সেটা যখন তৈরি হতে পারে। এরপর শাইম বিয়ে করলো। তখন তার বয়স চলছিল 24। 1.5 বছর পরই ক্ষমতা পাবে। ভেবেছিল দলের ক্ষমতা পেলে বাড়িতে জানাবে, এর আগে না। কিন্তু এরই মাঝে সিরাজ মির্জা প্রশ্ন করেছিলেন সে কি কাজে যুক্ত, কারণ ছেলের পরিবর্তন চোখে পড়েছিল না। জিজ্ঞেস করার পর জানতে পারেন ছেলে তার গত 3 বছর যাবৎ রাজনৈতিক কাজে লিপ্ত, দেশসেবার কাজে নিয়োজিত। সিরাজ মির্জা কি বলবেন তখন? কিছু বলতে পারেননি, কারণ রক্তে যে রাজনীতি মিশে গেছে সেটা তিনি বুঝেছিলেন। ছেলেকে তিনি আটকাতে পারেননি। সেসব নিয়ে তিনি আর কিছু বলেন না, শুধু বলেছিলেন তার পরিবার যেন সুস্থ থাকে। এরপর এলো 1.5 বছর পর শাইম ক্ষমতা পাওয়ার দিন। দলনেতা ক্ষমতার জন্য শাইম শেওরিশকে ডাকা হয়। শাইম ঢাকায় যায় সেদিন, সাথে শুধু রাহাব যায়। শাইম সেদিন যায় না। শাইম ঢাকায় গেলে সেই সুযোগটা কাজে লাগিয়েছিল শত্রুপক্ষ। শাইমের যে এত তাড়াতাড়ি শত্রুপক্ষ তৈরি হবে সেটা বুঝতে পারে না সে সময়। সেই ভুলটা হয়েছিল তার জীবনের কাল। সেই শত্রুপক্ষ ছিল এনামুল হকের দলের মধ্যে। শাইমকে তিনি দলের প্রধানে নিযুক্ত করবেন এটা সেখানে আবির নামে একজন যুবক মানতে পারে না। সে অনেকটা এনামুল হকের বিশ্বাসযোগ্য পাত্র ছিল। তার ব্যক্তিত্বে গিয়ে হানা দেয়। শাইমের জায়গা থেকে আশা করে সে। সেই হিংসা থেকে শত্রুতায় পরিণত হয়। সে দল থেকে বের হয়ে যায় এবং বিরোধী দলের সাথে যুক্ত হয়। কাজ করা শুরু করেছিল বিরোধী দলের সাথে। তারপর শাইমের বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারে বছরের পর বছর গ্রামের ক্ষমতায় তার বাবা সিরাজ মির্জা নিয়োজিত এবং সেটা অতীত থেকে চলে আসছে। মির্জা বংশ ছাড়া চেয়ারম্যান পদ কেউ পায় না। এগুলো জেনে সে খোঁজ নিয়ে জানতে পারে পাশের গ্রামে একজন চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সিরাজ মির্জার অতীব হিংসাত্মক। তিনি প্রতিবার নিজের হার এবং সিরাজ মির্জার জিত সহ্য করতে পারতেন না, কিছু বলতেও পারতেন না, শুধু গ্রামবাসীর জন্য। গ্রামবাসী সিরাজ মির্জাকে সমীহ করতেন না। এসব জানতে পেরে বিরোধী দলের আবির তার বিরোধী দল নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের সাথে যুক্ত হয়। এরপর শাইম যেদিন দলনেতা হিসেবে নিযুক্ত হবে সেদিন বিরোধী দল মির্জা বাড়ির উপর হামলা করে। উদ্দেশ্য ছিল তাদের শাইমের পরিবার বিনাশ করে শাইমকে নাশ করবে। এতটাই তারা শাইম এবং সিরাজ মির্জার উপর ক্ষিপ্ত ছিলেন। সেদিন তারা গ্রামবাসীকেও পরোয়া করেননি। রাজনীতির রক্ত তাদের মধ্যে দাবানলের ন্যায় জ্বলছিল। ক্ষমতার লোভ লালসায় তারা সব ভুলে অসুরে পরিণত হয়েছিল।
যখন সিরাজ মির্জার বাড়িতে হামলে পড়ে তখন সিরাজ মির্জার কিছুই করার ছিল না। তিনি অতি আশ্চর্য হয়ে গেছিলেন। সায়ন এবং সেখানে দলকে সাইম রেখে গেছিল পরিবারের জন্য, কিন্তু সেটা সিরাজ মির্জা জানতেন না। সিরাজ মির্জা বুঝেছিল এরা আটঘাট বেঁধে এসেছে, কারণ তাদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল যা এদিকে দলের কাছে ছিল না। বিরোধী দলের শত্রুরা মির্জাবাড়ির মধ্যে ঢুকতে না পারলেও বাইরে তাণ্ডব চালায়। সেখানে গ্রামবাসী সহ সবার মাঝে হানাহানি হয়। শত্রুপক্ষের অস্ত্র থাকার জন্য কেউ সুবিধা করতে পারছিল না। মিনিট 10 হানাহানির এক পর্যায়ে সিরাজ মির্জা আহত হয়। আশরাফ শেখ শরীফ মির্জা থেকেও শেষ রক্ষা করতে পারেননি সেদিন। সিরাজ মির্জার লাগলে সায়ন সেখানে আসতে গেলে তারা সায়নের হাতে বুকে পিঠে ছুরি চালায়। সেই তাণ্ডব দেখে সবাই হতবাক বাকরুদ্ধ। কাকে ছেড়ে কাকে রক্ষা করবে কে কিছুই বুঝতে পারছিল না। বিপদে মানুষের মাথা কাজ করে না, কথাটা যেন সেদিন সত্যি হয়েছিল। কারো মাথায় সেদিন সাইমকে জানানোর কথা আসছিল না। সবাই কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। সবার মাঝে জ্ঞানবোধ সব যেন সেদিন হারিয়ে গেছিল। হতবাক হয়ে বাকরুদ্ধ হয়ে গেছিল। এই তাণ্ডব কি করে নিয়ন্ত্রণ করবে সবাই? সবকিছুর মাঝে যেন সাইমকে জানানোর কথা সবাই ভুলে বসেছিল নাকি কেউ সুযোগই পায়নি? হ্যাঁ, সুযোগই পাচ্ছিল না। বাড়ির মধ্যে আলিয়া সহ প্রতিটি সদস্য চিল্লিয়ে ওঠে সিরাজ মির্জার সায়নের অবস্থা থেকে। একসময় সাইফা বুদ্ধি করে সায়নের কাছে ফোন করে। সেসব শুনে দিশেহারা হয়ে ওঠে তখন। এনামুল হক সব শুনে সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন। তৎক্ষণাৎ বিভাগীয় কমিশনারের সাহায্যে সব নিয়ন্ত্রণে আসে। 15 মিনিটের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে যায় অনেকে আহত হয় সেদিন। সেই রক্তাক্ত সিরাজ মির্জা এবং সায়নকে হসপিটালে নেওয়া হয়। সিরাজ মির্জার মাথা সহ ঘাড়ে লাঠি দিয়ে বাড়ি মারা হয়েছিল। ডক্টর জানিয়েছিল সিরাজ মির্জার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল এবং ঘাড়ের রগে আঘাত লেগেছিল। আল্লাহ চেয়েছিলেন বলে তিনি 21 ঘন্টা জীবিত ছিলেন। সাইম সেদিন ঢাকা থেকে প্রাইভেট করে 6 ঘন্টার রাস্তা কিভাবে এসেছিল সেটা উপরওয়ালা জানে। সেদিন সাইমের সাথে এনামুল হকও এসেছিলেন। সাইম এসে হসপিটালে গিয়ে বাবা বন্ধুকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছিল। সায়নের অবস্থা খুব একটা ভালো ছিল না, অতিরিক্ত রক্ত পড়েছিল শরীর থেকে। সায়নের বাবা মায়ের হাহাকার সাইম সহ্য করতে পারছিল না। এদিকে নিজের বাড়ির প্রতিটি সদস্য কান্নায় ভেঙে পড়েছিলেন। সেসবও সহ্য করতে পারছিল না। সে চাইছিল তখনই পুরো দুনিয়া উল্টে দিতে। তাকে শান্ত করেছিল এনামুল হক। তিনি অনেক কিছু বুঝিয়েছিলেন। সেদিন হামলার সময় সাইফ সন্ধ্যা কেউ মির্জা বাড়িতে ছিল না। তারা ঘুরতে গেছিল। খবর পেয়ে এসে সব শুনে দেখে হতবাক হয়েছিল। সিরাজ মির্জাকে সাইম এসে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিল। সব বন্দোবস্ত করতে করতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। রাত 10টার সময় আইসিইউতে চিকিৎসায় থাকা অবস্থায় মস্তিষ্ক স্ট্রোক করেছিলেন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এবং সেই সময় মারা যান। চোখের সামনে বাবার মৃত্যু দেখেছিল সাইম। সেদিন পুরো দুনিয়া উল্টেছিল তার। গ্রামবাসীর মাঝে হাহাকার সৃষ্টি হয়েছিল। গ্রাম থেকে গ্রাম সিরাজ মির্জার মৃত্যুতে শোকাহত হয়েছিল। প্রকৃতিও সিরাজ মির্জার মৃত্যুতে হাহাকার করেছিল। মির্জা বাড়ি ভেঙেছিল সেদিন। প্রতিটা মানুষের কিরকম অবস্থা ছিল সেটা যারা দেখেছিল তারাই একমাত্র বলতে পারবে। সিরাজ মির্জার মৃত্যু আশরাফ শেখ হাউমাউ করে কেঁদেছিলেন, যা ছিল অতি আশ্চর্যের। আলিয়া স্বামীর মৃত্যুতে পুরো 26 ঘন্টা অজ্ঞান ছিলেন। জ্ঞান ফিরে তিনি মাসখানিক মানসিক রোগীতে পরিণত হয়েছিলেন। আবল তাবল বলতেন শুধু। সাইম এসব কিছুতে পুরো ডুবে যাচ্ছিল। তাকে সাহস দেওয়ার জন্য প্রতিটি মানুষ সেদিন পাশে এসেছিল। এনামুল হক নিজে সাইমকে গড়ে তুলেছিলেন। দলনেতা হওয়ার পর তার কথা অনুযায়ী সব বন্দোবস্ত করেছিল। সেই শত্রুদের শাস্তির ব্যবস্থা সে নিজে করেছিল। সিরাজ মির্জা গত হওয়ার পর তার চেয়ারম্যান পদ গ্রামবাসী সাইমকে দিতে চেয়েছিল, কিন্তু সে তা গ্রহণ করেনি। ছেড়ে দেয় চেয়ারম্যান পদ। সে জানায় পরবর্তী ইলেকশনে সে এমপি পদে দাঁড়াবে। প্রতিটা মানুষ অবাক হয়েছিল। গ্রামের জনগণ সেটা মেনে নিয়েছিল এবং সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সাইমের সিদ্ধান্তে এনামুল হক সম্মতি দিয়ে পাশে ছিলেন। তিনি সাইমের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে শুরু হয় দেশের জন্য কাজ করা ও এমপি পদপ্রার্থী হওয়ার জন্য কাজ। দুই কাজ সাইম সমানভাবে করতে শুরু করেছিল। দিনরাত এক করেছিল, কারণ 2 বছর পর ইলেকশন। সেই 2 বছর এসে কোনো অসহরতা দেখেনি। সমাজের প্রতিটা মানুষ তখন চিনতে শুরু করে সাইম শরীফকে। ছোট থেকে বৃদ্ধ অবধি মানুষের পাশে সাইমকে দেখা যেতে লাগলো। একসময় সাইমের নেশা হয়ে উঠল দেশের মানুষ। রাজনীতিতে পুরোপুরি জড়িয়ে গেল। সবার মুখে মুখে শোনা যেতে লাগলো এত কম বয়সে সাইম শরীফ দেশের জন্য লড়ছে। এনামুল হকের দেওয়া দল সাইমের নেতৃত্বে দেশের কাজে নিয়োজিত ছিল। এর মাঝে 1 বছর হতে না হতেই এনামুল হক মারা যান। ব্রেন টিউমারে 53 বছর বয়সে মৃত্যু করেছিলেন।
তখন থেকে শুরু হয় সাইমের একার পদক্ষেপ। সায়ন রাহাব সাইমের পাশে থেকেছিল। সমাজের গরিব অসহায় মানুষের থেকে সাইম শিওরিশকে ভালোবাসার শ্রদ্ধা পেতে শুরু করেছিল, ছোটদের থেকে সম্মান পেতে শুরু করলো। আস্তে আস্তে টিভি সোশ্যাল মিডিয়ায় সাইমের গুণগান শুরু হতে লাগলো। তরুণীরা সাইম শিওরিশের কাজ ও ব্যক্তিত্বের প্রশংসা করে তাকে হৃদয় রাজ বলে গণ্য করতে শুরু করলো। তরুণরা তাকে আইডল ভাবা শুরু করলো। ছোট বড় স্কুলের বাচ্চাদের ভবিষ্যতে পরিণত হতে শুরু করলো। বৃদ্ধ ব্যক্তিরা সাইম শিওরিশকে দোয়াতে রাখা শুরু করলো। 2 বছর সেভাবে চলার পর ইলেকশনের কার্যক্রম শুরু হয়। নিবদ্ধ করলে সে খুব সহজেই পদপ্রার্থী হয়। গ্রামের মানুষের সহায়তা ও ভালোবাসা সে এমপি মনোনীত হয়। ডাইনিং রুমে জুড়ে সবাই বসে খাওয়া দাওয়া শেষ করলো মাত্র। মির্জা বাড়িতে কয়েক বছরের মধ্যে আজ প্রথম সবার মুখে এত হাসি বিরাজমান। বাড়িটা আবার একটু আনন্দে প্রাণ ফিরে পেয়েছে। রাত 10টা বেজে মিনিটের কাটা 9-এর ঘরে অর্থাৎ 45। অথই তৈরি হচ্ছে। কালো রঙের একটা শাড়ি পরেছে সে। সিম্পল কিছু গহনার সাথে হালকা মেকআপ, কাজলে রাঙা চোখ, মায়াবী সুনয়নন জোড়া কাজলে রাঙিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলটা হাত খোপা করে রাখা। পেছন থেকে সে সময় সাইম এসে অথয়ের খোপা খুলে দিল, দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। 2 হাত দিয়ে অথয়ের পেট জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তাকালো আয়নার প্রতিচ্ছবিতে। অথয় কেঁপে উঠল। আজও সে সাইমের ছোঁয়ায় কেঁপে ওঠে। সাইম অথয়ের কাঁধের উপর নিজের চিবুক রাখলো। গরম নিঃশ্বাস পড়ছে। অথয়ের নিঃশ্বাস ঘন হয়ে এলো। সাইম তা দেখে অথয়ের একদম কানের সাথে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে লো ভয়েসে বলল, অথয় সাইমের চোখের দিকে তাকিয়ে আছে। তারপর আবারও ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে অথয়কে আয়নার মধ্যে দেখতে দেখতে বলল, খোলা রাখো চুল। বলে কানের পিঠে ঘাড়ের ওপরে গভীর একটা চুমু খেলো। অথয়ের দিকে তাকালো। অথয় চোখ খুলে তাকালো। চোখ বন্ধ করে নিয়েছিল সে। অথয় এবার ঘুরে দাঁড়ালো সাইমের দিকে, তাকালো প্রগাঢ় দৃষ্টিতে। কিছুক্ষণ দেখে নিয়ে সাইমকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন সাইমের বুকের মাঝে ঢুকে যাবে। বুকে মাথা রাখলো। সাইম মুচকি হাসলো। এইটুকুই তো তার শান্তি, হাজার ক্লান্ত দূর করে দিতে সক্ষম। 2 হাত আলতো করে পিঠে রাখলো অথয়ের। অথয় বলল, আপনি আমার সেই বসন্ত, যার ছোঁয়া আমায় প্রতিক্ষণে কাঁপিয়ে তোলে, শরীর শিহরিত হয়। আপনার প্রতি ছোঁয়ায় আমি সুখ খুঁজে পাই। 1000 বছর পার হলেও এই সুখ কখনো মিটবে না। সাইম এবার হাতের বাঁধন গাঢ় করলো। নিগুড় অতিশয় গভীর করে জড়িয়ে ধরল তার অর্ধাঙ্গিনীকে। বলল, সাইমের কথা শুনে অথয় আরো একটু মিশে যাওয়ার চেষ্টা করলো। তার হৃদয় কাহা হু হু করে উঠেছে। ভেতরে সব ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা করে উঠল। সেই মানুষটাকে কখনো হারাতে পারবে না, কখনো না। চিরজীবন তাকে পাশে লাগবে। একা পথ চলতেই পারবে না। এই মানুষটা সামান্য জ্বর হলেও যে হৃদয় জ্বলে যায়, তার কিছু হলে সে বাঁচবে কি করে? তার মনে পড়ল মাস 8 আগে এই মানুষটা কোথা থেকে যেন জখম হয়ে বাড়ি ফিরেছিল রাতে। বুকের উপরের দিকে বাহুর উপরে ছুরির আঘাত। তা দেখে তার পুরো পৃথিবী ঘুরে গেছিল। হাত পা ঠান্ডা হয়ে অসর হয়ে গেছিল। সে রাতে হাউমা করে কেঁদে উঠেছিল। কিছুতে শান্ত করতে পারছিল না। একে তো অতিরিক্ত রক্ত পড়ছিল, তার উপর সাইমকে খুবই অস্বাভাবিক লাগছিল। চোখ তুলে তাকাতেও কষ্ট হচ্ছিল তার। সব দিকে তার অন্তর ছিঁড়ে যাচ্ছিল। আজও বলেনি তা কিভাবে হয়েছিল। আর সেই মানুষটা না থাকলে কি সে বাঁচতে পারবে? কখনো না। আবার চোখ ভিজে উঠল। কান্না ভেজে চোখে জড়িয়ে রেখেই বলল, চুপ করেন আপনি। দয়া করে এমন কথা বলবেন না। আমার যন্ত্রণা হয়। আপনি ছাড়া এই পৃথিবীতে এক পল নিঃশ্বাস নেওয়া আমার কঠিন হবে। আমি নিঃশেষ হয়ে যাব। আমার অঙ্গের অর্ধেক যদি নাই থাকে, তবে আমি কি করে বাঁচব বলুন তো? আমার আর বাঁচা হবে না। আমি আপনার সাথেই বাঁচতে চাই, আর আপনার এই বুকেই শেষ নিঃশ্বাস ফেলতে চাই। বলা শেষ করে বুক থেকে মাথা তুলল। তারপর সাইমের পাঞ্জাবির বোতাম খুলতে লাগলো। একে একে বোতাম খোলা হয়ে গেলে নিজে সাইমের শরীর থেকে পাঞ্জাবিটা খুলে দিল। সাইম নির্বিকার। সে শুধু দাঁড়িয়ে মেয়েটাকে দেখছে। এই মেয়েটার ভালোবাসা কমবে না বোধহয় কোনোদিন। সত্যি, সে যদি কখনো না থাকে কি করবে এই মেয়েটা? নিশ্চয়ই পাগল হয়ে যাবে। ভাবনার মাঝে অথই সাইমের সেই বুকের ওপরের অংশের কাটা স্থানে গাঢ় একটা চুমু খেলো। সাইম চেয়েই আছে অনিমেষ। চুমু খেয়ে অথই মুখ তুলে তাকালো সাইমের পানে। তারপর 2 পা উঁচু করে সাইমের গলা জড়িয়ে ধরল।
শাইম অথয়কে ধরতে একটা হাত ওর কোমরে রাখলো। অথয় গলা জড়িয়ে রাখা অবস্থায় এক হাত তুলে শাইমের মাথার পিছনে হাত দিয়ে মাথাটা ঝুঁকিয়ে এনে শাইমের কপালে গভীর চুমু খেল। শাইম আবেশে চোখ বন্ধ করেছে। তার সকল পরিশ্রমের প্রশান্তি একমাত্র এই মেয়েটা। অথয়ের চোখ চিকচিক করছে পানিতে। অথয় ঠোঁট উঠিয়ে এনে বলল, আপনার এত সফলতা আমি নিজের চোখে দেখতে চাই, আপনার সাথে 1000 বছর বেঁচে থেকে। এইটুকু বলে থামলো, তারপর বলল, আজকে সেই নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবেন এমপি সাহেব? শাইম শুনে মৃদু হাসলো। অথয়ের নাকে নাক ঘষে দিল, তারপর অথয়ের গালে গাল ঘষল। শাইমের দাড়িতে অথয়ের বিঁধল, তবে সেটাকে পাত্তা দিল না। খিলখিল করে হেসে উঠল। তা দেখে শাইমও হাসলো, বলল, আচ্ছা নিয়ে যাব। অথয় পা নিচু করলো। তখন শাইমকে ছেড়ে দিয়ে বিছানার উপর থেকে অন্য একটা সাদা পাঞ্জাবি নিল হাতেরটা রেখে। সেটা নিয়ে শাইমের কাছে গিয়ে পরিয়ে দিল। তারপর একে একে বোতাম লাগাতে বলল, আপনার বাইকে যাব। ওকে আমার সুনয়নী, আমার বইয়ের আবদার পূরণ হবে আজ। বলে হাসলো। অথয় নিঃশব্দে হেসে আবার শাইমকে ছেড়ে বিছানার উপর থেকে কালো কোটিটা আনলো। শাইমকে পরিয়ে দিল, বোতামগুলো লাগিয়ে দিল। তারপর পাঞ্জাবির ওপর থেকে শাইমের বাম পাশে বুকের উপর অধর ছোঁয়ালো, মাথা তুলে বলল, এটা আমার ভালোবাসার সিলমোহর, যেটা বাইরের মেয়েরা দেখবে। এই সুদর্শন পুরুষটা আমার হৃদয় রাজ। তারপর চোখ থেকে কাজল নিয়ে শাইমের ঘাড় থেকে উপরের কানের কাছে লাগিয়ে পড়ল। এটা বাইরের মেয়েদের জন্য আমার অতিশয় সুদর্শন স্বামীর নজর টিকা। শাইম অদ্ভুত নজরে মিটিমিটি হেসে যাচ্ছে অথয়ের কারবার দেখে। অথয়ের কথা শেষ হলে সে অথয়কে কাছে টেনে নিয়ে তাকে যেখানে কাজলের নজর টিকা দিল ঠিক সেখান থেকে চুল সরিয়ে কামড়ে দিল, জোরেই দিল। আ শব্দ করলো অথয়। শাইম বলল, এটা আমার ভালোবাসার সিলমোহর। তোমার এই অতিশয় সুদর্শন স্বামীর দিকে 1000 নারীর নজর থাকলেও তার নজর শুধু এই অতিশয় সুন্দরী বউতেই নজরবন্দি থাকবে। বলা শেষ করে অথয়ের ললাটে অধর ছোঁয়ালো। অথয় হাসলো শব্দহীন। তারপর শাইমকে ছেড়ে দিয়ে শাইমের পাঞ্জাবির হাতা ফোল্ড করে দিল। বাম হাতে ঘড়ি পরা শাইমের। সেই সময় সাইফ এসে বাইরে থেকে ডাকলো, জানালো শাইমের বন্ধুরা এসে গেছে, নিচে ডাকছে। শাইম আসছে বললে সাইফা চলে গেল। শাইম অথয়ের হাত ধরে নিচের উদ্দেশ্যে হাঁটা ধরল। নিচে নামার সময় সবাই শাইম আর অথয়ের দিকে নজর দিল। দেখলো ঠিক আগের মতো তাদের মধ্যে সেই ভালোবাসা আছে। বরাবরের মতোই দুজনকে একসাথে সুন্দর লাগছে। এদের ভালোবাসার তারিফ করতে হয়। উপস্থিত সবাই মনে মনে দুজনের জন্য দোয়া করল। শাইম এসে বন্ধুদের দেখে একটা হাসি উপহার দিল। তারপর অনেক সোহাগের সাথে হাঁক করলো। অনেকদিন পর দেখা কিনা, পাপড়ি, রীতি, ঈশিতার সাথে কথা বলল। ওরা তিনজনে অথয়কে জড়িয়ে ধরে ভালো মন্দ কথা বলল। তারপর শাইম রীতির বর এবং ঈশিতার বরের সাথে হাঁক করে কথা বলল। ঈশিতার বরের সাথে আজ প্রথম দেখা হলো শাইমের। এদিকে অনেক ওর বউয়ের সাথে অথয়ের পরিচয় করিয়ে দিল। অথয় আজ প্রথম সরাসরি দেখলো অনেকের বউকে। অনেকের বিয়েতে এসে যেতে পারেনি, শাইম একা গেছিল। অথয়কে দেখে অনেকের বউকে জড়িয়ে ধরলো, তারপর ছেড়ে দিয়ে বলল, তুমি সত্যি মিষ্টি, অনেক মিষ্টি বলে কারণ আছে বলতে হবে। অথয় লজ্জা পেল। সে শুনেছিল পরে শাইমের থেকে অনেক তাকে পছন্দ করত। শাইম এটা নিজেই বলছিল। শাইম একদম নর্মালি বলেছিল। অথয় আগে থেকে বুঝতো অনেকের বিষয়টা। আর অনেক ওর বউকে অথয়ের কথা বলেছিল, এও বলেছিল অথয় কতটা ভালোবাসে শাইমকে এবং ওদের প্রেম কাহিনীও বলেছিল। অনেকের বউ রুহি একদম নর্মালি নিয়েছিল, যথেষ্ট শিক্ষিত সে। এসব কমন বিষয় নিয়ে কোনো প্রকার কথা বাড়ায়নি। অনেকের বউ রুহি 5 মাসের অন্তঃসত্ত্বা। রীতি 2 বছরের ছেলে কোলে এনেছে। ঈশিতাও প্রেগনেন্ট। পাবলির প্রথম প্রেগনেন্সিতে মিসক্যারেজ হয়ে গেছে। রীতির ছেলেটা অতিরিক্ত কিউট, তা দেখে অথয় ছেলেটাকে কোলে নিল। তা দেখে শাইম হাসলো। সেখানে রাহাব ছিল, নিশা ছিল, সবাই দেখলো। রীতি এসে নিশার সাথে কথা বলছে। এদিকে সন্ধ্যা অথয়ের দিকে রীতির ছেলেটাকে কোলে নিয়ে খেলা শুরু করলো। কিউট দেখে সবাই আহ্লাদি করছে বেশ। তা দেখে সাইফ এগিয়ে এলো। এসে সন্ধ্যার কানের কাছে নিচু স্বরে বলল, লাগবে নাকি একটা? সন্ধ্যা অবাক হলো না। এর ছেলে যে আগাগোড়া এমন বেহায় আর সে জানে। মৃদুর রাগ নিয়ে কটমট করে তাকালো, বলল, যেন বাজার থেকে কিনে এনে দিবা, এমন ভাবে বলছো? না, তা কেন দেব? আমি কি অক্ষম? আমি নিজেই দেব তোকে।
বলে সোজা হয়ে দাঁড়িয়ে কলার নাড়িয়ে নজর ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, তুই চাইলে আজ থেকেই মিশন শুরু করব। আমারও একটু বাবা বাবা ডাক শুনতে ইচ্ছে হচ্ছে আর কি। সন্ধ্যা হতবাক হয়ে তাকিয়ে রইল। কি বলবে বুঝলো না। ছেলেটা অসভ্যের গোডাউন, এদিকে স্বামী 8 মাসের অন্তঃসত্ত্বা, ভরা পেট তার। শুভ ধরে ধরে এগিয়ে আনলো, তারপর বসালো সোফায়। সবাই স্বামীর সাথে কথা বললো। এভাবে কিছুক্ষণ পরিচয় হলো, কথাবার্তা, গল্প গুজব করলো। গল্পের মাঝে সায়নকে অনেক ডাকলো। সায়ন এগিয়ে গেল সবার মাঝে। অনেক সায়নকে বলল, দোস্ত, বিয়ে শাদী করবি না নাকি? তুই চাইলে আমার ছোট শালিকাকে তোকে দিতে পারে। ওর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। তুইও মেয়ে খুঁজছিস। এবার ইন্টার শেষ করলো, দেখতেও সুন্দরে। তোর আপত্তি না থাকলে গিয়ে দেখে আসতে পারিস। বলা শেষ করে অনেক সায়নের মা বাবাকে ডেকে বিষয়টা বলল। সায়ন কি বলবে বুঝছে না। এদিকে সে কথা শুনে শেফা সায়নের দিকে কেমন ব্যথাতুর নজরে তাকালো। সায়ন এক পলক দেখলো শেফাকে। সায়নের বাবা মা অনেকের প্রস্তাবে বেশ খুশি হলো। তারা জানালেন যাবেন তারা দেখতে। সায়ন নির্বিকার শুধু শুনল। শেফার তরফ থেকে সায়নের প্রতি ভালো লাগা ছিল। কেন ছিল সেটা জানে না শেফা, ভালো লাগতো এটাই জানতো। হয়তো ভালোবেসে ফেলেছিল। সায়নের সৌন্দর্য শুধু ওর শরীর তুলনা থেকে অতিরিক্ত চিকন, এটাই ওর সমস্যা, এর বেশি কিছু না। দেখতে সায়ন কিউট এবং লম্বাও 5 ফিট 8। ছেলেদের যদিও শারীরিক গঠন মেয়েদের আকর্ষণের কারণ হয়, কিন্তু শেফার সেটাতে কোনো সমস্যা ছিল না। সায়নকে সে তার সরল মনের জন্য, তার খোলা মনের জন্য পছন্দ করে ফেলেছিল। সেটা সায়নকে সে জানিয়েছিল রাহাব নিশার বিয়েতে। সায়ন শুনে অনেক অবাক হয়েছিল, বিস্মিত হয়েছিল প্রচুর। কারণ তাকে কখনো কোনো মেয়ে প্রপোজাল দিত না এবং সেও কাউকে দিত না। সায়ন নিজের বিষয় বুঝত, তার শারীরিক দিকের ত্রুটিতে সে নিজেই অবগত ছিল। এমন ছেলেদের মেয়েরা যে খুব সহজে পছন্দ করবে না এটা জানতো। এই জন্য কখনো কোনো মেয়ের দিকে ভালো লাগার দৃষ্টিতে তাকায়নি। জানতো কেউ তাকে সহজে পছন্দ করবে না, সেখানে নিজে পছন্দ করবে কিভাবে? রিজেক্ট ছাড়া তো কিছুই হবে না। তাই শেফা যখন জানায় সে মানা করেছিল। মানা করার 2টা কারণ সায়ন শেফাকে দিয়েছিল। প্রথমত, শেফারা যথেষ্ট বিদ্যমান পরিবার, আর সেখানে সায়নরা মধ্যবিত্ত। অমন ঘরের মেয়েকে কখনো শেফার বাবা ভাইরা দিবে না বা মানবে না। আর দ্বিতীয়, শেফা যথেষ্ট সুন্দরী, সেখানে সায়ন শেফার সাথে কখনো যায় না। তাদের দুজনকে কখনো মানায় না, যদিও শিক্ষিতর দিক থেকে সায়ন কম না। কিন্তু এই 2টা কারণ সেদিন সায়ন শেফাকে দিয়েছিল। শেফা রিজেক্ট হওয়ার পর কষ্ট পেল, আর কখনো সায়নের কাছে সেসব নিয়ে কথা বলেনি। এই বিষয়টা কেউ জানে না, রাহাব নিশা জানে না। শেফা মূলত কাউকে জানাতে চায়নি, কিন্তু অথই বুঝে গেছিল। জিজ্ঞেস করাতে সে জানিয়েছিল এবং কাউকে জানাতেও মানা করেছিল। সায়ন কাউকে বলেনি এসব বিষয়ে, সে কাউকে বলতে চায়নি। শেফার দিকে অথই তাকালো। শেফা মলিন হাসলো। সেই সময় সায়ন এগিয়ে এসে সায়নের কাঁধের উপর হাত দিয়ে ওকে জড়িয়ে ধরল। সায়ন তাকালো সায়নের দিকে। সায়ন একবার সায়নের দিকে তাকালো, তারপর শেফার দিকে তাকালো। এরপর অথয়ের দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে শেফার বাবা মাকে ডাকলো। শাহিনা বেগম, শাহেদ সাহেব সেখানেই ছিলেন। তারা উত্তর দিতে সাইমের দিকে নজর দিল। সাইম ওনাদের দিকে তাকিয়ে বলল, আন্টি আঙ্কেল, আপনাদের কাছে আপনাদের একমাত্র মেয়ে শেফাকে আমার এই প্রাণপ্রিয় বন্ধুর জীবনসঙ্গিনী করার জন্য প্রস্তাব রাখছি আমি। আপনাদের কি কোনো অসুবিধা কিংবা আপত্তি আছে শাওনকে মেয়ে জামাইকে হিসেবে মানতে? সাইমের এই কথাতে সেখানে সবাই বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সায়ন চমকে তাকালো সাইমের দিকে। শেফা চোখ বড় বড় করে তাকালো অথয়ের দিকে। অথয় নির্বিকার, অর্থাৎ বিষয়টা সেই বলেছে। শাহিনা, শায়েদ, শান, শুভ, সাইমিয়া সহ সবাই হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। মূলত সাইমের কথাটা বুঝতে পারলেও তাদের হজম হয়নি এমন একটা ভাব। সাইম সবার মুখভঙ্গি দেখে আবারও বলল, আঙ্কেল আন্টি, শাওন আমার প্রিয় বন্ধু, ছোট থেকে একসাথে আছি। আজ পর্যন্ত ওর কোনো খারাপ কাজ আপনারা পাবেন না। ও যথেষ্ট শিক্ষিত, এমএসসি কমপ্লিট করেছে ভার্সিটি থেকে। ও যে কোনো কোম্পানিতে গেলে ওকে অনায়াসে নিয়ে নেবে। কিন্তু ও যায়নি আমার জন্য। রাহাব আর শাওন আমার বাম হাত এবং ডান হাত, ওরা আমার প্রাণের থেকেও আপন। আমরা একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। আঙ্কেল, শাওন আপনাদের মতো স্ট্যাটাসের এখনও হয়নি, কিন্তু হতেও সময় লাগবে না। আমার সাথে ওর আর রাহাবের শেয়ার আছে, আমরা একসাথে কাজ করি। ওর কিছুতেই কম নেই। রাহাব, শাওন আমার কাছে অনেক মূল্যবান আঙ্কেল। এই পর্যন্ত বলে থামলো। একবার শেফাকে দেখে নিল, আবার তারপর সায়নের দিকে তাকিয়ে হাসলো। আবার বলল, আন্টি, আমার বন্ধু কোনো দিকে কমা না।
ওর শারীরিক ত্রুটি দিয়ে আপনার ওকে বিচার করবেন না প্লিজ। একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট থাকে না। আমার বন্ধুর এই ত্রুটিতে আপনার মেয়ে শেফার কোনো সমস্যা নেই, ও শাওনকে পছন্দ করে। শাইমের শেষ কথাতে ওখানে যেন বজ্রপাত হলো। তেমনভাবে তাকালো শেফার দিকে ওর পরিবার। শায়নের বাবা মাও একইভাবে তাকালো। তার ছেলেকে কোনো মেয়ে পছন্দ করে সেটা যেন অতি আশ্চর্য। শাইমের বন্ধু মহলে সবাই একইভাবে তাকে। নিশা পুরো হাঁ হয়ে গেছে। কেউ কোনো কথা বলতে পারছে না, কারণ হজম করতে তাদের খুব সমস্যা হচ্ছে। শাইম বলল, আঙ্কেল, আমার এই বন্ধু নিজে মানা করেছে শেফাকে। ও শেফাকে গ্রহণ করেনি, কারণ ওর ত্রুটির দিকে নজর দিয়ে ও শেফাকে গ্রহণ করেনি। এছাড়া শেফাকে ও পারিবারিক ত্রুটির কথাও বলেছে। আঙ্কেল, একটা মানুষের কি সৌন্দর্যটাই সব? আমার বন্ধুর মন একদম স্বচ্ছ, আর শেফা কিন্তু শাওনের এই ত্রুটিটা দেখেনি। ও ওর মন সৎ ব্যক্তিত্ব দেখেছে, যেখানে শেফার কোনো সমস্যা নেই। ওর ত্রুটিতে আমি আশা করছি আপনাদেরও এই সমস্যা হবে না। বলা শেষ করে শুভ এবং শানের দিকে তাকালো শাইম। তারপর বলল, শুভ ভাইয়া, শান, তোমাদের কোনো আপত্তি আছে? আমাকে তোমরা ভরসা করতে পারো। আমার বন্ধু সোনার টুকরো, তোমাদের বোন ওর কাছে সুখী থাকবে। আমি নিজে প্রস্তাব রাখছি ওর জন্য। দেখো, তোমরা না মানলে আমার বন্ধুর বিয়ে হওয়া আটকে থাকবে না, এমনকি শেফাও পড়ে থাকবে না, ওরও বিয়ে হবে। যেখানেই হোক হবে দুজনেরই। কিন্তু সেই বিয়েটা যদি তোমাদের বোনের পছন্দ অনুযায়ী হয়, খুব কি ক্ষতি হয়ে যাবে? তোমার বোন পছন্দের মানুষকে পাবে, সুখী হবে। সেটা যদি অন্য কোথাও হয়, শেফা কি সুখী হবে? সেটা নিশ্চয়তা দিতে পারবা তোমরা? আমার বন্ধু নিজের ত্রুটির কথা ভেবে নিজেকে ছোট করেছে, ও গ্রহণ করতে পারোনি শেফাকে। আমি তোমাদের মতামত জানতে চাই। সবাই হতভম্ব হয়েছে, সাথে মুগ্ধ হয়ে শাইমের দিকে তাকিয়ে আছে। এ ছেলের প্রতি সবসময় সবাই মুগ্ধ হয়। আশরাফ শেখ রশ্মির ঠোঁটে হাসি। এমন ছেলে যে পেয়েছে তারা, প্রশান্তি ছেয়ে গেল মনে। আলেয়া চোখে পানি নিয়ে ছেলেকে দেখছে। শাইম কথাগুলো এমনভাবে উপস্থাপন করেছে, সবাই মুগ্ধ। ঈশিতা পলকহীন চেয়ে থাকে শাইমকে দেখল। ছেলেটা আরো সুদর্শন হয়েছে। পূর্ণ 27 বছরের পুরুষ কিনা। শাহিনা, শাহেদ, শুভ, শান তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এরপর শেফার দিকে তাকালো। দেখলো নজর ঝুঁকে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। শেফার কাছে অথ এগিয়ে গেল, ওর হাত ধরল। তারপর শেফার পরিবারের উদ্দেশ্যে বলল, আন্টি, আঙ্কেল, শুভ ভাইয়া, শান ভাইয়া, তোমরা রাজি হয়ে যাও না। শান ভাইয়া খুব ভালো ছেলে, আর শেফা কাউকে এটা জানাতে চায়নি। আমি বুঝতে পেরেও কি জিজ্ঞেস করতেও বলেছিল। দেখো, একটা ছেলে মেয়ের অন্য একটা ছেলে মেয়েকে ভালো লাগতেই পারে, এতে দোষের কিছু না। রাজি হয়ে যাও না প্লিজ। অবশেষে অনেকক্ষণ ধরে ভেবে ভেবে রাজি হয়ে গেল শেফার পরিবার। শায়নকে মেয়ে জামাই করতে তাদের আপত্তি নেই। একটা মানুষের সামান্য ত্রুটি দিয়ে বাজ বিচার করা ঠিক না। ছেলে ভালো, শরীর চিকনে কোনো যায় আসে না। যেখানে মেয়ে নিজে পছন্দ করেছে সেখানে তাদের সমস্যার কিছুই নেই। শায়ন সেখানে কি করবে ভেবে পাচ্ছে না। শেফাও লজ্জায় পড়ে গেছে। শান গিয়ে শায়নকে জড়িয়ে ধরল, বলল, তোমার ব্যক্তিত্বের আমি বরাবরই মুগ্ধ হই। সবকিছু খুব সহজে হ্যান্ডেল করার ক্ষমতা রাখো বলে মৃদু হাসলো। শায়মও হাসলো। সামিয়া ভাইয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে আছে। শুধু সামিয়া না, শায়মের পরিবারের প্রতিটি সদস্যই একইভাবে তাকিয়ে আছে। অথই শায়মের দিকে তাকে একটা মুচকি হাসি দিল। শায়ম তা দেখলো। শায়নের বাবা মা শায়মের প্রতি বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাহাব এতক্ষণ বোবা হয়েছিল, নিশারও একই অবস্থা। শোক ওকে দেখে বলল, কিরে, তুই কোন দুনিয়ায় গায়েব হয়ে গেছস? না, ভাবতেছি আমগো হাওয়াহীন চিপসের প্যাকেটও বিয়া করব, ওরও বিয়া হইব। কথাটা শুনলে তাকে এমন ভাবে বললো সবাই হেসে ফেললো। শায়ন একটা গালি দিতে গিয়ে উপস্থিত সবার কথা ভেবে আর দিল না। কটমাট করে রাহাবের দিকে তাকালো। অনেক বলল, হ্যাঁ ঠিক কইছস, ও এখন চিপস খাওয়া বাদ দিয়া এখন বউ পালব। কথাটা বলে সে জিহ্বায় কামড় দিল। ভুল জায়গায় কথাটা বলে ফেলেছে। অনেকের কথায় শেফা লজ্জা পেয়ে গেল। শায়নও হতবাক হয়ে গেছে। সে টেনে মেরে গেল অনেকের দিকে। তাদেরকে অনেক দৌড় দিল। ওদের কারবার দেখে সবাই শব্দ করে হেসে দিল। আজ হাসিতে পরিপূর্ণ মির্জা বাড়ি। এভাবে সবাই হাসি ঠাট্টা করে, খাওয়া দাওয়া করে, আড্ডা গল্পগুজব করে রাত 12টা পার করলো। আজ থাকবে সবাই মির্জা বাড়িতে, কারণ কাল সকালে বড় অনুষ্ঠান করে আত্মীয় স্বজন, গ্রামবাসীদের যারা পরিশ্রম করেছে তাদের খাওয়ানো হবে শায়মের এমপি হওয়ার আনন্দে। সবাই ক্লান্ত থাকার দরুন একে একে গিয়ে শুয়ে পড়ল। শায়ম উঠে গেছে অনেকক্ষণ। অত সব ঠিকঠাক করে ঘরে আসার সময় সামনে অন্তরা আর মেহেদি আসলো। অন্তরা হেসে বোনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো।
মেহেদিও জানালো। তারপর একটা ফাইল হাতে দিল অথয়ের। অথয় তা নিয়ে অনেকক্ষণ কথা বলতে পারলো না, চোখ ভিজে এলো। অন্তরা তা দেখে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল। অথয় ছুটে চলে গেল আলিয়ার ঘরে। এদিকে অন্তরা গিয়ে ওর বাবা মায়েদের জানালো। একে একে বাড়িতে উপস্থিত থাকা সবাই জানতে পেরে গেল। সবার মাঝে আবারও খুশি এসে হানা দিল। আলিয়াকে অথয় গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। আলিয়ার হাতে ফাইলটা দিয়ে দিয়েছে সে। তা দেখে আলিয়া হতবাক, বাকরুদ্ধ হয়ে গেল। অথয়ের দিকে তাকিয়ে বলল, আমার মির্জা সাহেব আসছে মা। অথয় কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে উত্তর দিল। আলিয়া কেঁদে দিল। অথয় সারা মুখে চুমু খেলো। আনন্দে দিশেহারা তিনি। সাহেব শুনে ঘরে নাচতে শুরু করেছে। তার কাণ্ড দেখে সন্ধ্যা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। চাচ্চু হবে কিনা। এদিকে সবাই এক বিষয় নিয়ে উত্তেজিত, খুশি উপভোগ করলেও আসল মানুষটা কিছুই জানতে পারল না এখনো। জানবে কি করে, তাকে তো এখনো জানানোই হয়নি। অথয় চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ঘরে এলো। দেখলো শাইম কারোর সাথে কথা বলছে। তা দেখে সে বাথরুমে গেল চোখে মুখে পানি দিতে। পানি দিয়ে বের হলো। শাইমের কথা বলা শেষ হয়ে গেছে। শাইম অথয়কে জড়িয়ে ধরলো পেছন থেকে, বলল, চলো। অথয় কোনো কথা বলল না। শাইম ওর হাত ধরে বেরিয়ে গেল। রাত 1টার সময় শাইম আর অথয় নদীর পথ ধরেছে। বাইকের পিছনে অথয়। তার মন এখনো শান্ত হয়নি। নদীতে প্রায় পৌঁছেই গেছে, আর 2-3 মিনিট লাগবে। সে সময় অথয় শাইমের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল, আমার বসন্তের মনেও বসন্ত আসতে চলেছে। কথাটা শাইম বুঝলো না। শুনে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু বলতে যাবে তখনই হঠাৎ তার মস্তিষ্কে কথাটা ধারণ করলো। কিছু একটা বাড়ি দিল যেন মস্তিষ্কে। তৎক্ষণাৎ বাইকের ব্রেক কষল। অথয় পড়তে পড়তে বেঁচে গেল। শক্ত করে ধরেছে শাইমের পিঠ। শাইম ঝড়ের বেগে ঘুরে তাকালো অথয়ের পানে। কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আবার বাইক স্টার্ট দিয়ে নদীর পানে পৌঁছালো। সেই জায়গায় গেল যেখানে শাইম অথয়কে প্রথম চুমু খেয়েছিল। আজকের প্রকৃতি ঠিক সেদিনের মতো রোমাঞ্চকর, যেদিন সন্ধ্যার মন ভালো করার জন্য এসেছিল ওরা। জ্যোৎস্না রাত, সারি সারি নৌকা বাঁধা, শীতল সমীরণ। শুধু আবহাওয়া ঠান্ডা, মাঘ মাসের শেষের দিকে। কিছুটা কুয়াশা আচ্ছন্ন, তবুও পূর্ণ জ্যোৎস্নায় ভালোই দেখা যাচ্ছে সব। আবহাওয়া ঠান্ডা অনেকটা, তবুও তারা ঠান্ডার কাপড় পরে আসেনি। এই শীতল বাতাসটা শরীরে শিহরণ জাগায়। বাইক থেকে নেমে দাঁড়িয়েছে অথয়। শাইম নেমে অথয়ের হাত ধরে পানি থেকে উপরে এমন একটা নৌকাটার কাছে গেল, বসিয়ে দিল অথয়কে নৌকার উপর। তারপর সে হাঁটু মুড়িয়ে বালির উপর বসলো অথয়ের সামনে। অথয়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তারপর অথয়ের কোমরে 2 হাত দিয়ে ওকে এগিয়ে আনলো ওর দিকে। চোখ লাল শাইমের। অথয়ের চোখ চিকচিক করছে পানির জন্য। শাইম তাকিয়ে থেকে অথয়ের পেট থেকে শাড়ির মুখ ডুবে বড় একটা নিঃশ্বাস টানলো, যেন কিছু একটা গন্ধ পুরোটা নিয়ে নেবে তার মধ্যে। অথয় সেটা বুঝতে পারল। মুখ এখনো ডুবিয়ে রেখেছে শাইম। মুখ ডুবিয়ে শাইম অথয়ের পেটে অসংখ্য চুমু খেলো, ছোট ছোট। এক জায়গাতেই চুমু দিচ্ছে। অথয় শুধু মুখ বুজে দেখে যাচ্ছে শাইমের কারবার। তারপর একসময় অথয় পেটের উপর গরম তরল কিছু অনুভব করলো, পানি। শাইম তখন মাথা তুলে অথয়ের দিকে তাকিয়ে বলল, আমি আমার বাবার শরীরে গন্ধ পাচ্ছি অথয়। অথয় অবাক চোখে তাকিয়ে শাইমকে দেখছে। চোখ লাল, কেমন বাচ্চা সুলভ আচরণ করছে। একটা স্ট্রং পার্সোনালিটির পুরুষকে দেখছে কতটা আবেগপূর্ণ হয়ে উঠেছে। অথয় কোনো কথা বলতে পারল না। শাইম আবার অথয়ের পেটের উপর চুমু খেলো, সে গাঢ় গভীর করে। মাথা তুলে অথয়ের দিকে তাকিয়ে বলল, আমার বাবা আসছে অথয়, আমার বাবা আসছে। বলে অথয়ের কোলের উপর মাথা রাখলো। অথয় শাইমের চুলের মধ্যে এক হাত, অন্য হাত শাইমের পিঠের উপর দিয়ে নীরবে কেঁদে দিল। শব্দহীন সেই কান্না। সিরাজ মির্জা যখন মৃত্যুর সাথে লড়াই করছিলেন, তখন শাইম আর অথয়কে কাছে ডেকে নিয়ে বলেছিল তার নাতি নাতনিদের মুখ দেখার খুব ইচ্ছে ছিল। তাদের সাথে কত শত ইচ্ছের কথা বলেছিল। সেসব শুনে অথয় আর আলিয়া হাউমাউ করে কেঁদেছিল। শাইমের বুক ভারী হয়েছিল। কিছুক্ষণ পর এক হাতে চোখ মুছে শাইমের মাথাটা তুলল। তাকালো প্রগাঢ় দৃষ্টিতে দুজন দুজনের দিকে। অথয় 2 হাতের আঁচলে শাইম মুখটা ধরল। মাথা এগিয়ে শাইমের নাকের উপর একটা ছোট চুমু দিল। তারপর কপালে 2 গালে দিল। শাইমের দিকে তাকালো, তাকিয়ে থেকে শাইমের ঠোঁটে ডুবিয়ে দিল। শাইম অথয়ের কোমরে চাপ দিয়ে ধরল এক হাতে, অন্য হাতে অথয়ের মাথা। সেবার কিছুক্ষণ অধর চুম্বন করে অথয় শাইমকে ছাড়তে যাবে, কিন্তু শাইম ছাড়ল না, আরো জোর দিয়ে ধরল। অথয় উপায় না পেয়ে চুপ করে থাকলো। আরো কিছুক্ষণ পর শাইম অথয়ের অধর ছেড়ে দিল। তাকালো অথয়ের পানে। বউয়ের লজ্জায় রাঙা মুখটা কিছুক্ষণ ধরে দেখলো। দেখে নিয়ে বললেন, তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না অথয়, বুঝেছো তো?
আমার শরীর মন জুড়ে শুধু তোমারই বিচরণ থাকবে আমরণ। তুমি আমার প্রশান্তি, আমার নেশা, আমার দিন শেষের ক্লান্ত মেটানোর মেডিসিন, আমার অক্সিজেন যে আমার শরীরের হিমোগ্লোবিন ধারণ করে। তুমি আমার রক্তে মিশে আছো, আমার অস্তিত্বে মিশে আছো। তোমার শরীরের ঘ্রাণ আমার মস্তিষ্কের নিউরনে নিউরনে মিশে আছে। তোমার নিঃশ্বাসের শব্দ আমার প্রতি রাতের অভ্যাস, যা আমার আমরণ চাই। অথই নিগুড় চোখে চেয়ে আছে সাইমের মুখ পানে। চোখে আবার সুখের পানি ধরা দিল। সাইমা আবার বলল, আমার সন্তানের মা, আমার সুনয়নী, আমার হৃদয় রানী, আমরণ আমাদের ছায়া হয়ে থেকো। বলে অথৈর ললাটে অধর ছোঁয়ালো ওর মুখ দু হাতের আঁচলে নিয়ে। অথৈ মৃদু হাসি ফোটালো ঠোঁটে। তারপর সাইমের মুখটা সেও হাতের আঁচলে নিল। বলল, আমরণ রব আমার বসন্তের ভোরের সকাল হয়ে। আপনি আমার বসন্ত। বসন্ত ঋতুতে যখন প্রকৃতি সাজে, আমিও আপনার জন্য সাজি। প্রকৃতির বসন্ত ঋতু তো 2 মাস স্থায়ী, আর আপনি আমার চিরন্তন স্থায়ী বসন্ত ঋতু। আপনি যখনই আমাকে ছুঁয়ে দেন, আমার মধ্যে কোকিল ডাকে, পলাশ ফুল ফোটে, শিমুল ফোটে, কৃষ্ণচূড়া ফোটে। বসন্তের হাওয়ার মতো আমার শরীরেও শীতল হাওয়া বয়, ঠিক যেমনটা প্রকৃতিতে তার বসন্তরাত ছুঁয়ে দিলে হয়। ঋতুরাজ যেমন বসন্ত, তেমন আপনি আমার বসন্ত। সাইম কোনো কথা বলল না। মুচকি এসে বসা থেকে উঠে অথয়ের হাত ধরল শক্ত করে। অথয়ের হাত ধরে নদীর পানির দিকে এগিয়ে গেল। জুতো খুলে ফেলল। অথয়কেও ইশারা করল। দুজনে পা দিল শীতল বালির উপর। তৎক্ষণাৎ স্রোতের ঢেউ এসে ওদের পা ছুঁয়ে দিল। ঠান্ডা পানির সাথে দুজনের অন্তর কাওয়া শিরশিরিয়ে শীতল হয়ে উঠল। সাইম অথয়ের হাত ধরে হাঁটতে লাগলো নদীর পানির সাথে বালির উপর। দুজনে সুখ ভাসাতে লাগলো এই কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্না রাতের আলো আধারিতে। শীতল সমীকরণের মাঝে সুখের শ্বাস নিয়ে দুজন প্রকৃতিকে সাক্ষী রাখলো চিরন্তন একে অন্যের ছায়া হয়ে থাকার প্রতিজ্ঞাবদ্ধ। যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা করো, আমি আবির নিয়ে আসছি, থেকো।